সামনের আওয়ামী লীগ হবে। এর আগের আপনি ডিজিটাল আওয়ামী লীগ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশকে দেখেছেন, এর পরের আওয়ামী লীগ হবে ম্যাজিক্যাল আওয়ামী লীগ। লেটস ডু ইট। আপনাকে ধন্যবাদ দিব আমি, কারণ আপনি আজকে অনেক, বিশেষ করে আওয়ামী লীগের অনেক বিষয় নিয়ে, যারা আওয়ামী লীগকে সত্যিকার অর্থে ভালোবাসে, কোনোদিন পথ ছিল না হয়তো তাদের, কিন্তু তারাও আশার বাণী কিংবা একটি স্বপ্ন দেখতে চায়, আপনার কথার মাধ্যমে সেই স্বপ্নটি তারা পেয়েছে। আর কি বলবেন উপসংহারে? প্রথমত আপনাকে বলে রাখি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পদ পাওয়া হয়তো একটা অফিসিয়াল অবস্থান হতে পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসার জন্য যে যোগ্যতাটা লাগে, আমি ওই যোগ্যতা আমার হয়েছে, বা ওই বুদ্ধিটা যে আমার হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসতে হবে, আমি তার জন্য কৃতজ্ঞ। আমার বা আমরা তার জন্য কৃতজ্ঞ। আমাদের পদ লাগবে কেন? এটা হচ্ছে এক নম্বর অ্যান্সার। সুতরাং এই কথা আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে যে এই জীবনে সমর্থন করতে পেরেছি, তাকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার কাছে পরম পাওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এই যে দুর্যোগের সময়, এই যে ভয়ঙ্কর অবস্থার সময়, তারা আজকে তাদের নেতা কর্মীরা একত্রিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা মুষ্টিবদ্ধ হাতে তারা নিজেদের হাত নিজেরা ধরেছে। বাংলাদেশকে পরিবর্তন করবার জন্য এই ভুয়া, এই দখলদার জঙ্গি টোকাইদের থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই সংগ্রামে আবির্ভূত হয়েছে, আমি বলি যে এতে করে বাংলাদেশ আওয়ামী লীগ খাঁটি হচ্ছে। আপনি যে প্রশ্নটা জানতে চেয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের দল হবে জানেন? বাংলাদেশে যে মানুষটি উদয় অস্ত পরিশ্রম করে, অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলেন, সেটা বিলিয়নিয়ার হতে পারে, সেটা মিলিয়নিয়ার হতে পারে, সবাই পরিশ্রম করে, তাদেরকে আমরা একটা ট্রু সেন্স দিতে চাই। ট্রু সেন্সটা হচ্ছে এই দেশ তাদের, এটা তাদের দেশ, এই দেশের হিস্সা, এই দেশের মাটি, এই দেশের জমিন, এই দেশের আকাশ বাতাস, প্রত্যেকটা জায়গাতে তাদের অধিকার রয়েছে। এই সেন্স অফ রাইট এইটা দিতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের তরুণ, আমাদের তরুণরা হচ্ছে আমাদের সম্পদ, আর আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক। আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই। আমাদেরকে অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো, এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে, আমরা এদেরকে জড়িয়ে ধরবো, আমরা তাদেরকে জড়িয়ে ধরবো, আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য, দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছো। তোমরা ভেবেছিলে আমরা খারাপ, এই যে তোমরা ভেবেছো আমরা খারাপ, তাই যে তোমরা নেমেছো, এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করেছো। কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে। তোমরা যারা নেমেছো তারা কোনো অপরাধ করোনি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে, সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী, তারও তারও সে প্রধানমন্ত্রী, তারও সে তার নাগরিকও সে টেক কেয়ার করবে। অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী 3 বেলা ভাত খেতে পারে, তার কাজের জায়গাতে সমস্যা না হয়, তার জমি একটা কেউ দখল করে নেবে, তার বাড়ি দখল করে নেবে, এটা যাতে না হয়, যেন সে আওয়ামী লীগকে গালি দিতে দিতে 3 বেলা আরাম করে ভাত খেতে পারে। এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে। এবং এই দলটি ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া, যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে, তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না। এটি হবে প্রলেতারিয়াতের, শোষিতের। এই দেশটা হবে শোষিতের, শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই, নো ক্লাসিফিকেশন, আমাদের সবার রক্ত লাল, আমরা সবাই এক, আমাদের জাতি বাঙালি, আমাদের ভূখণ্ড বাংলাদেশী। আমরা এই দেশটাকে আগামী এতগুলো বছরে ঠিক এই পার্টিকুলার এরিয়াতে নিয়ে যেতে চাই। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা চরম উৎকর্ষের সীমানাতে নিয়ে যেতে চাই। আজকে একটা চিকিৎসার জন্য যাতে আমাদের দেশের বাইরে যেতে না হয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা এই দেশে হবে। পৃথিবীর সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠ ফুটবল দল, একটা ক্রিকেট দল, একটা বড় শিক্ষার্থী, একটা শিক্ষালয়, একটা বড় চাকুরির জায়গা, একটা কমার্শিয়াল স্পেস, কৃষি, প্রত্যেকটা জায়গাতে আমরা শ্রেষ্ঠ হতে চাই। কিন্তু এই শ্রেষ্ঠ হয়ে আমরা অহংকারী হতে চাই না, আমরা এই পৃথিবীকেও গর্বিত করতে চাই। গ্লোবালাইজেশনের যুগে আমরা এগিয়ে যেতে চাই। সামনের আওয়ামী লীগ হবে, এর আগের আপনি ডিজিটাল আওয়ামী লীগ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশকে দেখেছেন, এর পরের আওয়ামী লীগ হবে ম্যাজিক্যাল আওয়ামী লীগ। লেটস ডু ইট। বাংলাদেশ আওয়ামী লীগ গত 76 বছরে, আপনি আমি জানি না আপনি কোন পাসপোর্ট ক্যারি করেন, আমার আমার একটা সবুজ পাসপোর্ট রয়েছে। আমি নিশ্চিত যে আপনারও একটি সবুজ পাসপোর্ট রয়েছে, যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থেকেও থাকে, একটি সবুজ পাসপোর্ট আপনার রয়েছে। যে বাংলা ভাষায় কথা বলছেন বা আমরা যেটা, সেটা কে দিয়েছে, কার নেতৃত্বে? আমি বলবো না এটা আওয়ামী লীগ দিয়েছে, আমি বলবো আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণকে সাথে নিয়ে এটা অর্জিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে, পুরো দেশ, তার ভাষা, মানুষ, নারী নেতৃত্বের কথা ধরেন,
গত 15 বছরে নারীর ক্ষমতায়ন কি পর্যায়ে গেছে আপনি নিশ্চয়ই জানেন সেটি। সো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে না করেছে এই রাষ্ট্রে এগুলো সবই দৃশ্যমান। উন্নয়নের কথা আমি একবার বলবোই না, মানুষই বলুক। কিন্তু আওয়ামী লীগের এই পুরো পথটা সেই 76 বছর, তো 1948 এত ছাত্রলীগের অবশ্য মানে গত 76 বছর যদি আপনি ধরেন, সে পুরো 76 বছর আওয়ামী লীগের এই পথটা কিন্তু ছিল বেশ চড়াই উতরাই। আমরা স্ট্রাগল কবে করিনি আপনি আমাকে বলুন? আমাদেরকে ব্যান করা হয়েছে, 21 বছর আমরা রাজনীতি করতে পারিনি 75-এর পর, বা আমাদেরকে নানানভাবে দমিত করা হয়েছে, আমরা কথা বলতে পারিনি, জয় বাংলা শব্দ উচ্চারণ করতে পারিনি। ফিনিক্স পাখি চেনেন? ফিনিক্স পাখি যিনি ছাই থেকে উঠে দাঁড়ান, এবং যে দলটি বারবার ছাই থেকে উঠে দাঁড়ান তার নেত্রী হচ্ছে একজন নীলকণ্ঠী পাখি, যিনি লিটমাস পেপারের পরে লিটমাস পেপারের মতো সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট এগুলো তিনি চুষে নেন। তার শরীরে যেই বেদনার দাগ, তার শরীরে যে অ্যাগনি, যে পেইন, আপনি চিন্তা করুন তো, যার ফ্যামিলিকে মেরে ফেলেছে এক রাতে, এক ভোরে, তিনি 1981 থেকে এই দেশকে সার্ভ করছেন নানানভাবে। এই মানুষটি আমাদের চোখের সামনে একটা লিভিং লেজেন্ড। এই মানুষটি জানেন আমার মতো একজন ক্ষুদ্র মানুষের খোঁজ নেন, আমি কাশ দিচ্ছি কেন, কাশি হচ্ছে কেন, আমার শরীর ভালো কিনা, ঠিক একই মাদারলি উইমেন। যে মানুষটা ঠিক একইভাবে তার নেতা কর্মী থেকে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখেন, সেই দলটা হোঁচট খাবে, কারণ এই দলটা মানুষের কথা বলে, আর মানুষের কথা যারা বলে মার্কিন ইঙ্গ সাম্রাজ্যবাদীদের চক্ষুশুল তারাই হয়। আমি এই ক্ষেত্রে এই যে সহজের কথা বলছেন, সহজ বলতে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হবে, এবং এই ফেরাটা, এই সংগ্রামের মধ্যে দিয়ে ফেরাটা, ব্যাপারটা কি জানেন? ওই মাকসুদ ভাইয়ের একটা গান আছে, ফিডব্যাকে গিয়েছি, আগুনে পুড়েছি দুযুগ ধরে, এদেশ আমার দেশ, এদেশ আমার বাংলাদেশ। আমাদেরকে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি আমাদের আছে, কাজ হচ্ছে, আমরা আগুনে দগ্ধ হচ্ছি, এই বিট্রেয়াল, এই পুরো ঘটনাতে আমরা আগুনে পুড়ে পুড়ে খাঁটি হচ্ছি, এবং আমরা খুব শক্তিশালী এবং ভরসার জায়গা হয়ে ফিরবো, এবং খুব দ্রুত ফিরবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি বলছি আপনাকে। এক্ষেত্রে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করে ফেলতে চাই, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় যিনি ছিলেন শেখ হাসিনা, তাকে যেমন অনেকেই না 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 না, ভুল কথা, সাবেক প্রধানমন্ত্রী তো না। সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন? আপনি বর্তমান প্রধানমন্ত্রী বলতে চান? না, আপনি কি বলতে চান? আমি সাবেক প্রধানমন্ত্রী বলতে চাই। কেন? আপনার যেই আমি আপনাকে যদি বলি বিশ্লেষণ, সাধারণ মানুষের যে বিশ্লেষণ, না, আমি তো এটা তো একটা না, সাধারণ মানুষ যদি আজকে সূর্য দেখে বলে চাঁদ উঠেছে, সাধারণ মানুষ সূর্য দেখে চাঁদ বলতে পারে, আপনি চাঁদ বলবেন? আপনাকে সেটি মেনে নিতেই হবে নিজ বুঝে। কোনটা মেনে নিব? যে সাধারণ মানুষ সূর্যকে চাঁদ বললে? তাহলে তো গড মাস্ট বি ক্রেজি একটা মুভি আছে, আপনার হেলিকপ্টার থেকে আমি বলি আপনাকে, বলি, হেলিকপ্টার থেকে কোকের বোতল পড়লে ওইটাকে যদি ওই গড মাস্ট বি ক্রেজির মুভির মতো কেউ গড মনে করে, তাহলে তো সেটা গড হয়ে গেল না। সাধারণ মানুষ কেন, পৃথিবীর কোটি 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 মানুষ যদি আমাকে যুক্তি দিয়ে বোঝায়, আইন তো তাতে চেঞ্জ হয়ে যায় না। ফলে আমাকে আইনের পদ্ধতিতে কথা বলতে হবে। আইনের ভাষায় আপনার কাছে আমি বিতর্ক করতে যাব না, কারণ আপনি হচ্ছেন ব্যারিস্টার মানুষ, আমি আইনের ভাষায়। না, এটাই তো স্বাভাবিক, প্রধানমন্ত্রী তো কোনো পদত্যাগ দেননি, পদত্যাগ পত্র দেননি, সেই নাটকের হিসেব নিকেশ আমরা গণমাধ্যমের। না, এটাকে নাটকই বা বলছেন কেন? আমি সেটাই বলছি যে না, একটা জঙ্গি হামলার কথা বলতে পারেন, একটা জঙ্গি হামলা হয়েছে, কারণ হচ্ছে বর্তমান যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের না, তো এটা তো অন্তর্বর্তীকালীন সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার বলে তো কিছু নাই। নিজে মজুমদার, আমি এই বিষয়টি নিয়ে তর্ক আরেকদিন করব। আমার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আওয়ামী লীগের এই যে হাল ধরে রাখা, আপনি মাননীয় শেখ হাসিনার কথা বলছিলেন, তারপর কে হাল ধরবে? কারণ তারপর তো আমরা ওরকম নেত্রী কিংবা ওরকম নেতা, যে কারণে অনেকেই সন্দিহান। এই প্রশ্নটির উত্তর দেন, আমরা আরেকদিন বসবো, কারণ আজকে যেহেতু আমার আরেকজন নেই, অন্য দলের মুখপাত্র, সে কারণে আমি আপনার সাথে বিতর্ক করতে চাই না, আমি সঞ্চালক হিসেবে আমি শুধু প্রশ্নই করতে চাই আপনার কাছ থেকে। তো বাংলাদেশ আওয়ামী লীগে আমি আপনার নাম বললে আমি অনেক নাম বলতে পারি আপনাকে, সম্ভাব্য ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী লীগকে হাল ধরার জন্য লিডার, এমন অনেক মানুষের নাম আমি একের পর এক আপনাকে বলে দিতে পারবো। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন আমরা যাকে ঘিরে আবর্তিত হই, মহাবিষ্ট হয়ে থাকি, যার অনুরাগী আমাদের দলে, আমি যেমন সমর্থক, আমাদের সমর্থকে নানান ধরনের মতদ্বৈততা থাকে, নেতাদের মধ্যে মতদ্বৈত থাকে, কর্মীদের মধ্যে মতদ্বৈততা থাকে, কিন্তু যেই বিষয়ে সামান্যতম কোনো মতদ্বৈততা নাই, সামান্য, বিলিভ মি, কেউ উনাকে কোনো ধরনের ব্লেমও করেন না, বলেনও না, তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমরা ইন শেখ হাসিনা উই ট্রাস্ট, ইন শেখ হাসিনা উই বিলিভ,
এইটা আমাদের কাছে একটা 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 পীঠ স্থান। হ্যাঁ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্ধারণ করবেন তার পরবর্তী নেতৃত্বে কে আসবে, সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আছে, বাংলাদেশ আওয়ামী লীগে প্রবীণ নেতৃত্ব আছে, অভিজ্ঞ নেতারা আছেন, নেত্রীরা আছেন। বাংলাদেশ আওয়ামী লীগে আছে একটা স্ট্রং তৃণমূল, যারা প্রাণ ভোমরা এই দলটির। এই যে আমি আজকে প্রোগ্রাম করছি, এই তৃণমূল রাত জেগে প্রোগ্রাম দেখছে। আপনি আপনি কমেন্ট দেখুন, তারা রাত জেগে জেগে প্রোগ্রাম দেখছে দলটার জন্য। 9 মাসে, গত 10 মাসে ঘর থেকে একটা লাইট জ্বালায়নি, মোমবাতি জ্বালিয়ে ঘরে আছে এমন নেতা কর্মীরা আছে, মৃত্যুর আগ মুহূর্তে বলে গেছে জয় বাংলা। মৃত্যুর আগ মুহূর্তে পেটাচ্ছে, মারছে, জবাই করছে, বলে জয় বাংলা। এই দলকে আপনি নির্মূল করবেন কিভাবে? আপনাকে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে বাতিস্তা তার অত্যাচারে ফিদেল কাস্ট্রো, তারা গেরিলা ওয়ারফেয়ার করছে, গেরিলা এক সময় তারা ফিদেল কাস্ট্রোকে চেনে না আসলে চেহারাতে। ফিদেল কাস্ট্রো একদিন ধরা পড়লেন বাতিস্তার সৈনিকদের কাছে, কিউবার যুদ্ধের কথা বলছি, কিউবার গেরিলা কথা বলছি। তো ফিদেল কাস্ট্রো যাকে তারা এত বছর ধরে খুঁজছে, তাকেই পেয়ে গেল পাকিস্তান লোকেরা। তাকে কিন্তু তারা বুঝতে পারেনি তারা ফিদেলকে ধরেছে, কারণ ফিদেলের চেহারা কেউ জানে না। তো যেই ভদ্রলোক, যে সিকিউরিটি অফিসার, যিনি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ফিদেল সহ তার সহযোগীদেরকে গুলি করে মারবে, তখন সেই সিকিউরিটি অফিসার হঠাৎ করে বললো যে, থাক মেরো না, একে বন্দি করে রাখো। সৈনিকরা বলল যে, স্যার, এই ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা বদমাইশের দল বল, ওরা ভেবেছে ফিদেল ক্যাস্ট্রো সহযোগী, এদেরকে মারবেন না, এদেরকে ছেড়ে দেবেন এইভাবে। তখন তিনি বলেছেন, সে সিকিউরিটি অফিসার, যে বিশ্বাসকে হত্যা করা যায় না, এই তিনজনকে মারবে, লাভ কি? বিশ্বাস আদর্শ তো শেষ হবে না। পরবর্তী সময় তিনি ফিদেল যখন রাষ্ট্র জয় করে ফিরেছেন বিপ্লবের পর, তখন তাকেই প্রধান সিকিউরিটি অফিসার বানিয়েছিলেন সে ভদ্রলোককে খুঁজে, সেটা আরেক কাহিনী। আমি যে কথাটা বলতে চাই, যে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আমার আমার বাবা আওয়ামী লীগ করেছে, আমার দাদা আওয়ামী লীগ করেছে, আমি আওয়ামী লীগ করেছি, আমি আর অন্য কিছু শুনতে চাই না। আমার জীবনের চ্যাপ্টার একটাই, আমার সংসার নেই, আমার কিচ্ছুর দিকে আমার মনোযোগ নেই, আমার ওকালতি থেকে শুরু করে আমি সমস্ত কিছু থেকে, মানে সমস্ত কিছু আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই লক্ষ্য, যে এই অবৈধ ইউনুসকে উৎখাত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে দেশে ফেরত আনা। এটা বোধ করি সমস্ত নেতা কর্মীর। আমি আমার জীবন উৎসর্গ করেছি এই দলটির জন্য, করবো, আমৃত্যু করে যাবো, দ্যাটস ইট। আমার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই, কিছু চাওয়া পাওয়া নেই, এরকম অসংখ্য কর্মী, তাই সেই দলটি ফিরবে না। সেটি স্বীকার করতেই হবে, আওয়ামী লীগের আদর্শ কিংবা আওয়ামী লীগ একদিনের গজিয়ে ওঠা কোনো দল নয়। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, জন্মের আগে থেকেই বাংলাদেশের জন্মের যে ইতিহাস, সমস্ত কিছু আওয়ামী লীগের ইতিহাস। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, তবে একটি দুটি প্রশ্ন নেই। সেটি হচ্ছে পীরজাদা মেহেদী হাসান প্রশ্ন করেছেন, কি ভুলের কারণে এভাবে আওয়ামী লীগের সবাইকে পালিয়ে যেতে বাধ্য হলো? প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের এই পালিয়ে শব্দটা আমি আসলে ভুল আছে, ভুল নিয়ে আমি আলাপ করব অবশ্যই, কিন্তু পালিয়ে গেছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার কারণে একটি স্থান থেকে আরেকটি স্থানে রাখা হয়েছে, এটি হচ্ছে অবস্থান। তিনি পালিয়ে যাননি, তাকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তাকে জাতীয় রাষ্ট্র পতাকাবাহী বিমানে করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা বর্তমানে প্রধান রয়েছেন তাদের নেতৃত্বেই তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। তিনি বাংলাদেশে থাকতে চেয়েছেন। তিনি ওই মোমেন্ট যদি আপনি শুনতে চান, আমার যে রেফারেন্স গুলো আমি নাম হয়তো বলতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তিনি টুঙ্গিপাড়াতে যেতে চান, তিনি বাংলাদেশে যেতে চান, তিনি বাংলাদেশের কোথাও যাবেন না। তাকে ছোট আপা আপনার নানানভাবে রিকোয়েস্ট করেছেন, আমাদের সজীব জয় তিনি রিকোয়েস্ট করেছেন, এবং এক পর্যায়ে প্রশাসনের লোকেরা তার হাতে পায়ে ধরেছেন যে স্যার প্লিজ আপনার নিরাপত্তা খুবই বাজে অবস্থার মধ্যে আছে এই মুহূর্তে, আমরা আপনাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে চাই। এরপরে তিনি একটি নিরাপদ স্থানে তাকে সরানো হয়েছে। তো পালানো যেটাকে আমরা বলি বা পালানো যে ব্যাপারগুলো, সেইটা আসলে যায় না, কিন্তু আমাদের ভুল আছে, ভুল হয়েছে। যেমন আমরা এই পুরো যে জঙ্গি হামলার এই সময়কালটাতে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে যদি থাকতে পারতো, এবং সেটা লক্ষ লক্ষ কর্মীরা থাকলে আজকে এটা হতো না। ছাত্রদের এই যে পুরো দাবি এবং এই আদালতের ব্যাপারগুলো, এই ব্যাপারটা আরো মনে হয় নানানভাবে ডিল করা যেতে পারতো বলে আমার কাছে মনে হয়। আমি সেটা পুরোটাতে আমি যেতে চাই না। আমার কাছে মনে হয় এখানে কাদের স্ট্র্যাটেজি, আমি রাজনীতিবিদদের থেকে বাদ দেওয়া, আমার কাছে মনে হয় প্রশাসনিক কোনো জটিলতা ছিল কিনা, আদালতের কোন রকমের ব্যাপার স্যাপার ছিল কিনা, সেগুলো একটু দেখার বিষয় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় ধরনের ভুলের জায়গা আমি বলবো, যে বাংলাদেশের আওয়ামী লীগের যে সংগঠন, তাদেরকে সমাবেশের মাধ্যমে রাষ্ট্রে, আমার কাছে মনে হয় সেই সময়টাতে রাস্তাতে আরো আমরা নামতে পারতাম, লক্ষ লক্ষ লোকের সমাবেশ
হতে পারতো। আপনি জানেন যে এটি জামাত শিবির, হিজবুত তাহরির, এদের ছেলেমেয়েরা, এদের বাচ্চা কাচ্চারাই নানানভাবে সাধারণ মানুষের মগজ ধুলাই করেছে। এই সাধারণ মানুষ এখন কিন্তু বুঝতে পারছে, ফলে এই ভুলগুলো আমাদের আছে। বিশেষ করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো, আমাদের নেতা কর্মীদেরকে রাস্তায় নামানো, ছাত্রদের সাথে আলোচনার যে স্ট্র্যাটেজি সেটি, এবং এই পুরো বিষয়টা অ্যাড্রেস করবার যে পদ্ধতি, সেইখানে ডিফারেন্ট ওয়েতে ভাবা যেতে পারতো। এই জায়গাগুলোকে আমার ভুল বলে মনে হয়েছে। সেক্ষেত্রে আমি যদি আরেকটু যুক্ত করি যে ভুলগুলোর মধ্যে অন্যতম ভুল হচ্ছে, অনেকেই বলেন আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা কিংবা যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আপনি কি একমত? কাকে দূরে ঠেলে দিয়েছেন? যারা ত্যাগী নেতা, যারা আওয়ামী লীগকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাদেরকে অনেকেই দূরে সরে যেতে বাধ্য হয়েছে। আমরা যেটি হাইব্রিড বলি, এরকম আওয়ামী লীগের অনেক লোকজন শেখ হাসিনার কাছে চলে এসেছিলেন। আপনি কি একমত কিনা? আমার কাছে, আমি এই জায়গাটাতে বলি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে স্মরণে রাখতে হবে একটা ব্যাপার, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী একজন মানুষ এন্ড অফ দ্য ডেতে। ঠিক আছে, এই দলের যদি 42% ভোটও আমি না ধরি, যদি আমার কাছে ডাটা আছে সে অনুযায়ী 42% ভোট আছে, সেটাকে না ধরে যদি আমি 30%ও ধরি, সোজা 12% কমিয়ে দিয়েও ধরি, তাহলে মোট ভোটারের একটা বড় অংশ বাংলাদেশ আওয়ামী লীগের। এই দলের ভেতরে নানান ধরনের অন্ত রাজনীতি আছে, উপজেলা ভিত্তিক রাজনীতি, থানা ভিত্তিক রাজনীতি, গ্রাম ভিত্তিক রাজনীতি, দ্বন্দ্ব আছে, বৈরিতা আছে, এটি সব দলই বোধ করি আছে। এটা ঠিক, বাংলাদেশে অনেক ত্যাগী নেতা কর্মীরা, অভিমান তাদের রয়েছে, কিন্তু আসলে কি দূরে চলে গেছে? আপনি একটু জিজ্ঞেস করুন তো আজকে, আপনি আপনি এই প্রোগ্রামে একটি প্রশ্ন রাখুন, যাদেরকে বলছেন দূরে চলে গেছে বা যারা, তারা সবাই সবাই আজকে নেত্রীর ছায়াতলে এসে দাঁড়িয়েছে। আমি অসংখ্য নেতাকর্মীকে চিনি যাদের অভিমান ছিল, হ্যাঁ, অভিমান, দূরে সরে থাকা, তা নয়, দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো আসলে খুবই, আমি মনে করি যে যেহেতু এটি একটি দলের নানান ধরনের সেন্সিটিভ ইস্যু, আমি আসলে এই দুর্যোগপূর্ণ সময় আমি এই ব্লেম গেমগুলো খেলতে চাই না। আমরা আমাদের নিজস্ব ফোরামে এগুলো আলোচনা করি, কিন্তু পাবলিকলি আমি এই ব্যাপারগুলো করতে খুব অস্বস্তি বোধ করি। কারণ দেখেন, আমার একজন তৃণমূলের নেতা বা আমার একজন তৃণমূলের ছেলে বা মেয়ে কর্মী, তারা আমার ভাই বা বোন। আমার ভাই বোনের সাথে আমি ব্যাকডোরে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করি, আমি সামনাসামনি আমি এটা নিয়ে আলাপ করি না। এই কারণে করি না, কারণ এতে দলের মধ্যে এগুলো নিয়ে অহেতুক আলোচনা হয়, সেটার প্রয়োজন এই মুহূর্তে নেই। আমি স্ট্র্যাটেজিগত কারণে এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছি। তবে এইটা আপনি জেনে রাখুন যে আমাদের মধ্যে আর কোনো ধরনের দ্বন্দ্ব নেই। যার সাথে যার দ্বন্দ্ব ছিল এগুলো সব মিটে গেছে। এখন সবার লক্ষ্য একটা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে সসম্মানে ফিরিয়ে আনা। বাংলাদেশ আওয়ামী লীগ তার মাথা উঁচু করে রাজনীতি করবে, এটাই আমাদের একমাত্র। ফলে যে দ্বন্দ্বের কথা বলছেন, দূরে সরিয়ে দেওয়ার কথা বলছেন, এগুলো যদি হয়েও থাকে, এখন আর নেই। এখন যেহেতু আর নেই, ফলে এই ব্যাপারটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। আমি আর একটি দুটি প্রশ্ন নিতে চাই। মোহাম্মদ ইকবাল প্রশ্ন করেছেন, শেখ হাসিনা 6 জুলাই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে অনেক পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, এর দায়ভার আসলে কে নেবে? তখন তো শেখ হাসিনা ছিলেন না। কোনটা দায়ভার? সরি, 6 জুলাই যখন চলে যান শেখ হাসিনা, তারপরেও তো অনেককে হত্যা করা হয়েছে। কারণ 5ই অগস্ট বিচার করার যে বিষয়টি চলে আসছে, তো উনি বলছেন 36 জুলাই শেখ হাসিনা দেশ ছেড়ে চলে, মানে 5ই আগস্টের পরে তারপর যে হত্যা যেগুলো হয়েছে, পুলিশ হত্যা, মানুষ হত্যা, তার দায়ভার কে নেবে? শুধু 5ই আগস্টের পর থেকে কেন, এই শুরু থেকেই যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দায়ভার ইউনূস, গং, জামাত শিবির, হিজবুত তাহরীর, এদেরকে নিতে হবে। ওরা প্রকাশ্যে স্বীকার করেছে যে আমরা যদি এরকম আগুন না লাগাতাম, আমরা যদি মেট্রো রেল ধ্বংস না করতাম, আমরা যদি পুলিশে না মারতাম, তাহলে কি আমরা বিপ্লব করতে পারতাম? তারপরে আপনার এনায়েতপুরে, সিরাজগঞ্জের এনায়েতপুরে যে এই 13 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, সেখানকার মানুষ এসে পরিষ্কার ভাবে বলছে যে আমি হত্যা করেছি, ওই যিনি করছেন তিনি। তারপরে সজল মিয়া নামে এক লোক বলছে আমিই সেই লোক যে বিটিভি ভবনে আগুন লাগিয়েছি। তারপর আমতারেক নামে একটা ছেলে আছে, সে আমতারেক বলছে একটা লাঠি হাতে নিয়ে যে বিটিভি ভবনে কিভাবে আগুন লাগিয়েছি সেটা সে ভিভিড বর্ণনা দিচ্ছে। তো অপরাধীরা প্রকাশ্যে স্বীকার করছে তারা খুন করেছে, আগুন লাগিয়েছে, হত্যা, লুটপাট, ধর্ষণ এগুলোর সাথে জড়িত ছিল। তো পারপিট্রেটররা যখন এটা স্বীকার করছে, সেখানে তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে? উল্টা বিচার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কথিত ট্রাইব্যুনাল বানিয়েছে রাজাকার তাজুল ইসলামকে দিয়ে প্রতিশোধ, এবং তারা প্রকাশ্যে সেই বিচারের সময় বলছে এইটা শুধু প্রতিশোধের বিচারই না, এটা ন্যায় বিচারও বটে, অর্থাৎ প্রতিশোধের বিচার করছে। সুতরাং এখন প্রকাশ্যে যদি আমি ঘোষণা দেই যে আমি খুন করেছি, এরপরে যদি আপনি বিচার আরেকজনের করেন, ব্যাপারটা যেরকম হাস্যকর হয়ে যাবে, এখন ওই ব্যাপারটা এরকম হাস্যকর।
তাই না? আমাদের তো সবগুলো হত্যাকাণ্ডের দায় ইউনূসকে নিতে হবে, ইউনূসের এই পুরো দলবলকে নিতে হবে, এবং যারা যারা জড়িত ছিল এই সমন্বয়ক নামের যারা আছে তাদেরকে নিতে হবে। হাসান বলেছেন দলের পুনর্গঠনে আওয়ামী লীগকে আবার 15 বছর ক্ষমতার বাইরে থাকা উচিত বলে মনে করেন কিনা? আমি এটার ব্যাপারে কোনো মন্তব্য করবো না। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আছেন, তিনি এই দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি এই ব্যাপারে আমার কাজ একটাই, এই দলের কর্মী আমি। আমাকে নেত্রী যা নির্দেশ দিবেন, আমাকে যা নেত্রী যা বলেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, যা দিয়েছেন, আমি সেগুলো মাথা নিচু করে পালন করতে থাকি। এটাই আমার কাজ। আমার আনুগত্য ওই পার্টিকুলার দলের প্রতি। আমি দলের এইসব নিয়ে প্রকাশ্যে আলাপ করতে চাই না। না, আজকেও আমাদের অনুষ্ঠানের যে ডিজাইনটি ছিল এটি মূলত ছিল বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন। যেহেতু আরেকজন আসেননি, সে কারণে পুরোপুরি বাংলাদেশের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অবস্থান, ভবিষ্যতে আওয়ামী লীগের কি হবে সেদিকেই মূলত থিমটি একটু ডাইভার্ট করা হয়েছে নিজু মজুমদার। কারণ হচ্ছে আরেকজন ছাড়া তো আমি বিএনপির প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে পারি না। আর আপনি তো আমাকে তখন আমার সাথে তর্ক বিতর্ক করতে চাইবেন, যেটি আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আপনাকে প্রশ্ন করতে, আপনার কাছ থেকে উত্তরগুলো। না মানে তর্ক বিতর্ক ঠিক না, ধরেন কিছু পার্টিকুলার ওয়ার্ডিং গুলো আমার জন্য আমরা গণমাধ্যম আই আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা সাধারণ মানুষের কাতার থেকে ওইভাবে ভাবছেন, আমি সেটা বুঝতে পারি। কিন্তু তারপরেও একজন আইনজীবী হিসেবে এগুলো কারেক্ট করে দেওয়ার দায়িত্ব আমার, আমি মনে করি। আপনি একজন, কারণ বাংলাদেশের যারা, বাংলাদেশ কেন, সাংবাদিকরা হচ্ছে, আমি বলি যে সাংবাদিকরা হচ্ছে দেশকে সঠিক রাস্তাতে রাখার জন্য একটা বড় বড় মাধ্যম। ফলে আপনাদের উপরে দেশের আশা আকাঙ্ক্ষার আপনারা সংবাদগুলো তুলে ধরেন, বিশ্লেষণ করেন। আপনারা না থাকলে আমরা অনেক কিছু জানতেও পারবো না। ফলে আমি অত্যন্ত ঔদ্ধত্য দেখিয়েছি বটে, আপনাকে কোনো কিছু ধরিয়ে দেওয়া বা শেখানো এটা আমার ঔদ্ধত্যের মধ্যেই পড়ে। না, তারপরেও আপনার সাথে শেয়ার করেছি আমার ভাবনাটা। সেই ভাবনাটির আলোকে আমি প্রশ্নটি করতে চাই। আমার কাজ হচ্ছে প্রশ্ন করা, সেহেতু আপনার কাছে আমি নিতে চাই। ধরেন আপনার ভাষা মতে আমি যে ভুলটি করেছি, আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছি। আপনি কেন বর্তমান প্রধানমন্ত্রী বলবেন? আমরা এটির অনেক ভাষা পেয়েছি, কিন্তু আপনার ভাষাটি, আপনার যুক্তিটি আমি একটু দর্শকদের জানাতে চাই। আচ্ছা, এটা তো সিম্পল, এটা আমাদের সংবিধানে লেখা আছে তিনি কেন প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে যে তিনি কোনো পদত্যাগ করেননি। আপনি জানেন যে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি, পদত্যাগপত্র দেওয়া মানে পদত্যাগপত্র দেওয়াই হয়নি, পাওয়া যাবে কিভাবে? ফলে আমাদের সংবিধানে রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী থাকেন, ইলেকশনের সময় তিনি প্রধানমন্ত্রী থাকবেন পরবর্তী প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত বা নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত। আবার তিনি যদি নতুন করে প্রধানমন্ত্রী হন, তিনিই থেকে যাবেন। তিনি না থাকলে নতুন যিনি হবেন তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিবেন, এবং ইলেকশন হওয়ার আগ পর্যন্ত, ইলেকশনের সময় তিনি থাকবেন, ক্ষমতা আরেকজনের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তো এখন পর্যন্ত কোন ইলেকশন কি হয়েছে? এখনো পর্যন্ত কি তার পদত্যাগ পত্র আপনি পেয়েছেন? যদি পদত্যাগ পত্র দিয়েও থাকতো, ধরা যাক তিনি দিয়েছেন পদত্যাগ পত্র, তারপরেও আমাদের 57 বি ধারা অনুযায়ী পদত্যাগ পত্র দেওয়ার পরেও পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। ফলে আইন অনুযায়ী প্রধানমন্ত্রী, এবং যেটা সংবিধানে বিধৃত রয়েছে। এটা আমি নতুন করে বানাইনি আসলে। সো যারা পাঠকরা রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারা আমাদের সংবিধানটা খুলে সেটা 57 ক খ গ এটা দেখে নিতে পারেন। 1 2 3 আর কি। আমরা আরেকটি প্রশ্ন নেই। মোহাম্মদ ইকবাল আরেকটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও কেন তারা সব হত্যা বন্ধ করতে পারে নাই? ইভেন তারা এটাও বলেছে 9 মাসে অনেক হত্যা করা হয়েছে, এবং এটি বোঝা যায় 9 মাসে যা হয়েছে সেটি কি সেনাবাহিনীর হাত ধরেও হয়েছে কিনা। তিনি আসলে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে বিষয়টি আরেকটু জানতে চান। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমার প্রতি একটা ইনস্ট্রাকশন আছে খুবই সাবধানে কথা বলার জন্য। ফলে আমি সেনাবাহিনীর ব্যাপারে অনেক কিছুই আসলে আমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি বলতে হয়। তবে ব্যক্তি নিঝুম মজুমদার হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক অনুরাগী হিসেবে নয়, ব্যক্তি নিঝুম মজুমদার হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু মানুষের দায়িত্ব দেখি। পুরো সেনাবাহিনীকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না। কিছু মানুষের দায় রয়েছে, কিছু মানুষের সিরিয়াসলি তাদের বিট্রিয়াল নিয়ে প্রশ্ন করা যেতে পারে। কিছু মানুষের আমি বলবো যে তারা দায়িত্ব ঠিকভাবে পালন করেননি, সেটা বলা যেতে পারে। কিন্তু সমগ্র সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত আমি করব না, সেটা খুবই ইলজিক্যাল হবে। এতটুকু শুধু বলবো যে ইয়েস, সেখানে এই হত্যাকাণ্ড বা এই ঘটনাগুলোতে, যেমন ধরা যাক যে আমি দেখেছি উৎস নামে একটা ছেলেকে তারা পিটাতে মেরে ফেলছে পুরা প্রায়। তারা আপনার চিটাগংয়ের আপনার ওই কর্নেল কি নাম যেন, কর্নেল ফেরদৌসের নেতৃত্বে লুটপাট হয়েছে। সেই লোক সোনাদানা চুরি করেছে আপনার ওইখানে হিন্দু ধর্মাবলম্বী যাদের আছে, হাজারি গলি নামে একটা জায়গা আছে চিটাগংয়ে, সেখানে গিয়ে এই কর্নেল ফেরদৌসের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারপরে কর্নেল ক্যাপ্টেন তানভীর, এর ব্যাপারে একটা সিরিজ নিয়ে আমি আসবো অচিরেই। এই ছেলেটি আপনার রীতিমতো মিষ্টি খাইয়েছে, ব্যানার করেছে, আপনার জামাত ইসলামের লোকজনদেরকে নিয়ে এসে উল্লাস প্রকাশ করেছে। তার ব্যাপারে ওয়াকারুজ্জামান কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। তো এরকম পার্টিকুলার বেশ কিছু সেনা অফিসার আছে, সেনাবাহিনীর লোকেরা আছে, যারা রীতিমতো বিএনপি, জামাত, তারপরে হিজবুত তাহরীর একেবারে খোলস ছেড়ে তারা সামনে এসে উল্লাস করেছে, কাজ করেছে। ফলে এই পুরো ব্যাপারগুলো সেনাবাহিনীর পোশাক পরে যেহেতু করেছে, আমরা অঙ্গুলি নির্দেশ করতে পারি।
তারপরেও আমি স্ট্র্যাটেজিক্যাল কারণে বা নানান কারণেই পুরো সেনাবাহিনীর দিকে আমি আসলে দোষের যে তীরটি রয়েছে সেটি আসলে সিঙ্গেল আউট করতে পারি না বা আপনি দেখাতে পারি না। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আমি যদি বলি আজকে জুনের 13 তারিখ নিউ ইয়র্কে রাতের বেলা বাংলাদেশের ভবিষ্যৎটি আসলে আপনি কেমন দেখতে পাচ্ছেন? এখন থেকে দাঁড়িয়ে আপনি আগামী 6 মাস বলতে পারেন, 1 বছর, কিংবা বর্তমান সময়ের আলোকে সমীকরণ আপনি যদি বিশ্লেষণ করেন সেই আলোকে। দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ তো নেই, এখন ক্ষমতার মধ্যে নেই, ক্ষমতা বলয়ে নেই। বাংলাদেশ আওয়ামী লীগকে সবসময় বলা হয় যে তারা নাকি মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে, চেতনার ব্যবসা করেছে। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধকে নানানভাবে সেল করেছি শ্রদ্ধার পরিবর্তে। তার মানে যারা এই কথাগুলো বলছে তারাই তো আজকে এই ক্ষমতা দখল করেছে। তারা কি করেছে? তারা মুক্তিযুদ্ধকে ক্রমাগতভাবে অশ্রদ্ধা করেছে। তারা মুক্তিযোদ্ধাদেরকে এখন সহকারী মুক্তিযোদ্ধা বানিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়েছে, লাঞ্ছনা করেছে, ভাতা বন্ধ করেছে। তার মানে তারা যে ব্লেমটা করতো, আমি আপনার প্রশ্নের উত্তরটা কিভাবে এটার সাথে অ্যালাইন করছি সেটা আসছি। তারা যে ক্লেমটা করতো যে আমরা হচ্ছে চেতনা ব্যবসা করি, আসলে তাদের মনে মনে এই রাগটাই ছিল যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে এত সম্মান করছি কেন, মুক্তিযুদ্ধকে এত সম্মান দিচ্ছি কেন। ওই কথাটা তারা বলতে পারেনি বলে তারা আমাদেরকে এই সম্মানটাকে তারা ব্যবসা বলে অভিহিত করেছে। অর্থাৎ তাদের মনের ভিতরেই ছিল সব খারাপ জিনিসপত্র, অথচ আমরাই স্বাভাবিক আচরণ করেছি। জয় বাংলা শব্দটা তো বিএনপির হতে পারতো। বিএনপি যদি তাদের বক্তব্যের পরে জয় বাংলা বলে বা জয় বঙ্গবন্ধু বলে, তাহলে কি তাদের জনপ্রিয়তা কমতো না বাড়তো? তাহলে কি এককভাবে বঙ্গবন্ধুটা আমরা বলতে মানে মানুষজন বলে যে এককভাবে বঙ্গবন্ধুর দাবিদার আমরা, তাই কি সেটা বলতে পারতো? এখন যদি প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ার মতো, যেমন মহাত্মা গান্ধী, বাপুজি বা নেতাজি, বিজেপি বিজেপি কংগ্রেস নির্বিশেষে সবাই এদেরকে কার্ল ফিগার মানে, তাহলে বঙ্গবন্ধুকে যদি সবাই কার্ল ফিগার মানতো, বা আমি ধরে রাখলাম যে বঙ্গবন্ধুকে মানে না, জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, এটা বিএনপি তার বক্তব্যের পরে জয় বাংলা স্লোগান দিতে সমস্যা কোথায় ছিল? তাহলে তো আর এটা কখন আমরা বলতে পারতাম না জয় বাংলা স্লোগানটা আমাদের। এখন তো আমাদের এই আধিপত্য বা এই জায়গাটা আমরা মানে আমরা বলতে বলতে সম্মিলিতভাবে আওয়ামী লীগ এটা দাবি করে না। যারা যারা দাবি করে সেক্ষেত্রে তো আমরা বলি যে আমরা এটার চর্চা করেছি, আমরা এটাকে দেখে রেখেছি, তাই না? ব্যাপারটা তো তাই। তো আলটিমেটলি এই মুক্তিযুদ্ধকে প্রিজার্ভ করেছে কারা? বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা আমরা। তাই আমরা এটা গর্ব করে বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি এইভাবে দেশ চলতে থাকে, এই যে মৌলবাদ, এই যে দেখেন আপনি লস্করি তৈয়বা বলছে যে আমি যে জঙ্গি হামলা বলছি, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জঙ্গি হামলা কেন বলছি, টোকাই কেন বলছি। 138টা কিশোর গ্যাংয়ের ছেলেপেলেদেরকে একত্রিত করেছে, এটা তারা প্রকাশে স্ট্যাটাসে লেগেছে যে কিশোর গ্যাং এখানে ছিল। ইউনাইটেড নেশনস তাদের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের 211 নম্বর পাতাতে 55 নম্বর প্যারাতে পরিষ্কার করে বলেছে এটা টোকাইরা ওখানে অংশগ্রহণ করেছে। জঙ্গি হামলা কেন বলছি? লস্করি তৈয়বার লিডার সে বলেছে এই এই পুরো ঘটনাতে আমরা ছিলাম, আমরা সাহায্য করেছি। তো লস্করি তৈয়বা কে আপনি জানেন? আল কায়দার যে বাংলাদেশ শাখার সৈয়দ জিয়াউল হক, সে অডিও বার্তাতে বলেছে যে এই পুরো ব্যাপারটাতে তারা অতপ্রতভাবে জড়িত ছিল। হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন, তারা বলেছে যে আমাদের ছেলেপেলেরা রাস্তাঘাটে ছিল। তাহলে এটাকে জঙ্গি হামলা, টোকাই হামলা, এতে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ ভবিষ্যৎ ভয়ঙ্কর। একটা ফেইল্ড স্টেটস আমরা বলতে পারি, একটা ব্যানানা রিপাবলিক। খুবই সার্কাজম হইতে বলা হয় ব্যানানা রিপাবলিক, যার কোনো আশা নাই, ভরসা নাই। আমাকে একটি বিশেষ দূতাবাসের একজন কর্মকর্তা সেদিন টেলিফোনের মধ্যে আমাকে বলে, তিনি বলছিলেন আচ্ছা আওয়ামী লীগ বিএনপি বাদ দাও তো নিঝুম, তুমি আমাকে একটা কথা বলো তো, আচ্ছা তোমরা আসলে এমন কেন? মনে হচ্ছে যে তোমরা একজনের মাংস আরেকজন খাওয়ার আগ পর্যন্ত কেউ ঠান্ডা হবা না। একদম টেলিফোনে আমাকে সপ্তাহ তিনেক আগে বলেছে। তো আমি তাকে বলেছি যে কেন মনে হচ্ছে? তখন বললো যে কে দেখি চারিদিকে ঘৃণার চাষাবাদ, কি কাকে মারবে এই দল, মানে ভয়ঙ্কর, মানে একজন আরেকজনকে না মারা পর্যন্ত এটা শেষ হবে না। তো দেখেন, আপনি পয়লা বৈশাখে একটি লাল পাড়ের লাল সাদা একটি শাড়ি পরতে পছন্দ করেন, আপনি একটু পান্তা ইলিশ খান, আপনি একটু মাটির ভারে করে একটু পান্তা ভাত খেতে চান, একটু আলু ভর্তা খেতে চান, একটু ইলিশ মাছ খেতে চান, আপনাকে সেটা করতে দেবে না, এটা নাকি হারাম, নিয়ে এসছে ধর্ম। আপনি একটা সুন্দর করে একটা স্লিভলেস ব্লাউজ পরে রাস্তায় হাঁটছেন, আপনাকে হাঁটতে দিবে না, বেশরম মাইয়া এইভাবে বলে আপনাকে অভিহিত করবে। আপনি একটু চুলটা সুন্দর করে আঁচাতে পারবেন না, চুল খোলা রাখলো কেন, হিজাব পরে না। আপনি একটা সুন্দর শাড়ি পরবেন, জামা পরবেন, আপনাকে করতে দেবে না। আপনি প্যান্ট পরেছেন, টাকনুর উপরে প্যান্ট পরেনি কেন, ছেলেদেরকে ধরে বসবে, চুল এইভাবে কেটেছে কেন, এইভাবে না কেন, ওইভাবে না কেন। অর্থাৎ ইনভিজিবলি আপনাকে একটা ভয়ঙ্কর গোষ্ঠী আপনাকে ঘিরে ধরেছে, আপনার বাক স্বাধীনতা, আপনার চিন্তা ভাবনা তারা নিয়ন্ত্রণ করতে চাইছে। এরা ইনভিজিবলি একটা, আপনি দেখতে পাননি তাদেরকে, তারা আপনার আশেপাশে বড় হয়ে উঠেছিল এতদিন। আমরা এই জায়গাতে ফেইল করেছি। ওই যে যে ভদ্রলোক বলেছেন আমাদের ভুলগুলো কোথায়, আমরা ফেইল করেছি। জামাত শিবিরকে
আমরা কনফ্রন্ট করতে পারিনি, এদেরকে আমরা ট্রিট করতে পারিনি, হিজবুত তাহরির এদের গ্রোথ আমরা কমাতে পারিনি, হয়তোবা দমিয়ে রেখেছি, কিন্তু ভেতরে ভেতরে তারা সংগঠিত হয়েছে। সো এইভাবে যদি চলতে থাকে এটা একটা ফেইলড বা একটা ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হবে। আমি একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাই। বাংলাদেশ আওয়ামী লীগের আসার দরকার নেই, মুক্তবুদ্ধির মুক্তিযুদ্ধের মানুষরাই আসুক না, ঠিক আছে, আমরা খুব খারাপ, কিন্তু সেই মুক্তিবুদ্ধির মানুষরাই তো আজকে সঙ্গীন, তাদেরকে ঘর ছাড়া। ফলে এই জন্যই বলি বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার, শেখ হাসিনা ইজ দ্য অ্যান্সার। আমি দুটো প্রসঙ্গ দিয়ে শেষ করবো আজকের মতো। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, আওয়ামী লীগ পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় বিএনপিতে আস্থা রাখতে চায় কিনা, নাকি জামাত কিংবা এনসিপিতে আস্থা রাখবে আওয়ামী লীগ? কার প্রতি আস্থা আওয়ামী লীগ? বাংলাদেশ আওয়ামী লীগ জি, পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় কার প্রতি আস্থা রাখতে চায়? বাংলাদেশ আওয়ামী লীগ তো 5ই অগাস্টের পরবর্তী সময় যা হচ্ছে, আমি নিশ্চিত তারা এই পুরো যা কিছু ঘটছে এটি একটি ইলিগাল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই কোনো আইনত অবৈধ কোনো কিছুর উপরে আস্থা বা অনাস্থা এই জায়গাতেই নাই, বরঞ্চ এই ব্যাপারটাকে তারা ইলিগাল বলে অভিহিত করছে। আমি মানে 5ই অগাস্টের পরে যা কিছু ঘটছে এগুলো তো সবই ইলিগাল। সেই ইলিগাল জিনিসের উপর আস্থা, আপনি যদি বলেন যে আপনি কোকেনের উপর আস্থা রাখবেন না গাঁজার উপর আস্থা রাখবেন, আমি কি উত্তর দিব? দুটোই তো আমার কাছে মাদক, আমি তো দুটোর একটি তো আস্থা রাখবো না। ব্যাপারটা তাই, যা কিছু হচ্ছে কোনোটা কোকেন 5ই অগাস্টের পরে, কোনোটা আপনার ওই যে আইস, কোনোটা গাঁজা, কোনোটা তার থেকে চরস আফিম, এগুলো হেরোইন। সো আমি তো আসলে কোনোটাকেই ভাউচ করতে পারি না। আপনার উত্তরটি নিশ্চয়ই দর্শক পেয়ে গেছেন। আমরা শেষ করব যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম, এবং যে বিষয়টি মূলত আজকে আমার পুরো টক শোর ডিজাইন ছিল, ডিজাইনটি পরবর্তীতে পরিবর্তন করতে হয়েছে। আপনাকে হয়তো পরবর্তীতে আমি আরো আরেকজনের সাথে এনে বিষয়গুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক করলেন, টিউলিপের সাথে বৈঠক করলেন না, এবং ইউনূস সরকারের আমরা দেখছি 10 মাসে প্রায় 11টি বিদেশ সফর, এবং ব্রিটেনেও যে কাজগুলো হয়েছে, নিঃসন্দেহে এটি আমরা গণমাধ্যম কর্মী হই, সাধারণ মানুষই হই, বাংলাদেশের জন্য সম্মানজনক কিছু হয়নি। কারণ এটি আসলে এক ধরনের অসম্মানিতই হয়েছে বাংলাদেশ, আমি বলবো না ইউনূস হয়েছে, কারণ তিনি যেহেতু বাংলাদেশের এখন প্রতিনিধিত্ব করে গিয়েছেন, সেটি পুরো বাংলাদেশ অপমানিত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে সমস্ত কিছু মিলিয়ে টিউলিপের সাথে বৈঠক না করা, তারেক রহমানের সাথে বৈঠক করা, এবং প্রধানমন্ত্রীর দেখা না পাওয়া, সে নিয়ে মিথ্যা বিভিন্ন ইনফরমেশন, সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণটি উপসংহার একটু নিয়ে নিতে চাই। প্রথমত বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর। আমরা আজকে যে বিলটি পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3.5 কোটি 2 লাখ সামথিং পাউন্ড, যেটা বাংলাদেশি টাকাতে 3.5 কোটি টাকা আপনার বিল দিয়েছে হাই কমিশন। এটা বিলটা করেছে হাই কমিশন বরাবর, ঠিক আছে। আজকে হাই কমিশনের 2জন কর্মকর্তাকে আমি সরাসরি বলেছি যে ওই ডনকেস্টার হোটেলে আমি পরিষ্কার করে বলে দিয়েছি তাদের 2জনকে যে এইটার জবাব আপনাদেরকে দিতে হবে। ভবিষ্যতে আপনাদের 2জনের চেহারা আমি চিনে রাখলাম, ভবিষ্যতে আমরা এটা জবাব চাইবো যে আপনারা কেন এই ইলিগাল রেজিমে আপনারা এই বাংলাদেশের 3.5 কোটি টাকা আপনারা এইভাবে নষ্ট করলেন, এটা আমরা জানতে চাইবো। এই যে আজকের আবিদা সুলতানা যিনি আছেন, যিনি ডিপ্লোম্যাট, তাকেও জবাবদিহির আওতায় আসতে হবে একদিন না একদিন। নাম্বার 1, সরকারি সফরের কথা বলা হয়েছে কিন্তু টাকা দিচ্ছে, বিল দিচ্ছে বাংলাদেশ। এটা কার টাকা? আমাদের এই টাকাগুলো কিভাবে দেওয়া হয় জানেন? আমাদের রিজার্ভে যে টাকাটা আছে সেই রিজার্ভ থেকে টাকাগুলো দেওয়া হয়, আপনি হয়তো বা জেনে থাকবেন, বিদেশি ডলারে বা পাউন্ডে এটা পেমেন্ট করা হয়। তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলা হলো কেন যে এটি একটি সরকারি সফর? সরকারি সফর হলে এটার বিল দিবে হচ্ছে ইংল্যান্ড সরকার দিবে। এরপরে আপনার কিয়ার স্টারমার তিনি ডিক্লাইন করেছেন, নট তিনি শিডিউল দিতে পারেননি তা না, তিনি রিফিউজ করেছেন। তার মন্ত্রিসভার একজন সাবেক মন্ত্রী এবং তার সরকারের একজন মাননীয় সংসদ সদস্য জনাবা টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে যেই স্মিয়ার ক্যাম্পেইন চলেছে সেগুলো তিনি নিয়ে কথা বলতে চেয়েছেন, সেইটাও তিনি মানে এত বাজেভাবে তিনি এটাকে ইগনোর করেছেন যেটা ব্রিটেন ভালোভাবে নেয়নি। কারণ এন্ড অফ দ্য ডেতে তিনি ব্রিটেনের একজন সংসদ সদস্য, ব্রিটেনের নাগরিকদের প্রতিনিধি করেন তিনি, অথচ তিনি রূপা হক, তারপরে আরো যারা যারা আছে, তারা যাদেরকে আমরা খুবই জামাতের প্রতি সফট বলে মনে করি, তাদের সাথে গিয়ে তিনি মোটামুটি নাচানাচি করে আসলেন, সেখানে গিয়ে আমরা দেখলাম সেগুলো। তো আলটিমেটলি এটা আমার কাছে মনে হয়েছে যে এই যে তিনি খালি দেশ ঘুরছেন আর ঘুরছেন, ওই যে সরকারি মাছ দইহামের ডাল এই অবস্থার মধ্যে চলছে, কিছু তো পায়নি, বরঞ্চ বাংলাদেশের এই পতাকা অবদমিত হয়েছে, অপমানিত হয়েছে, এবং বাংলাদেশের মানুষের যে ট্যাক্সের টাকা, তার উদয় অস্ত পরিশ্রম করে যে টাকা বাংলাদেশ গভর্নমেন্টকে দেয় সে ট্যাক্স, বা যারা বিদেশ থেকে টাকা পাঠায় যে রেমিটেন্সের টাকা, এটা তারা এই বিদেশি স্যান্ডউইচ,
আপনার টোস্ট, পাউরুটি, জ্যাম, জেলি আরাম করে এই 3-4 দিনে ব্যয় করেছে আমার টাকা দিয়ে। এটা আমারও টাকা আছে, তাই না? এটা আপনারও টাকা আছে। আরাম করে জ্যাম জেলি খেয়েছে, মুরগির রান খেয়েছে, হ্যাঁ, আরাম করে জীবনযাপন করে এসেছে। এই তো আপনার আমার টাকায় মুরগির রান খেয়েছে। যদিও এই প্রশ্নটি আমি অন্য আরেকজন থাকলে করলে ভালো হতো, কারণ আপনার কাছে উত্তরটি কি হবে আমি জানি। সেটি হচ্ছে আমরা খুব আমার এই উত্তরটাকে আপনার সঠিক বলে মনে হচ্ছে না? না না, এই উত্তরটি না, আমি যে পরের প্রশ্নটি করব সেটি নিজু মজুমদার। সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা ধরেন গণমাধ্যম কর্মী হই, আইএলটিএস স্টুডেন্ট হই, যেভাবেই হই, আমরা জানি একটি রাষ্ট্রীয় সফরের অর্থটি কি। তার মানে হচ্ছে একটি স্কেডিউল আগে থেকেই থাকবে, এবং এটি আমি গিয়ে দেন দরবার করব, আমি গিয়ে তার সাথে দেখা করতে পারবো কিনা তখন গিয়ে, এটি কিন্তু না। রাষ্ট্রীয় সফর মানে অন্য মিনিং, আপনি সেটির ব্যাখ্যাটি দিয়েছেন। সে কারণে আমি বলছিলাম যে আরেকজন থাকলে তার কাছ থেকেও হয়তো অন্যরকম আরেকটি ব্যাখ্যা পেতাম। সেই প্রসঙ্গটি আমি বলেছি। উপসংহারে আজকের মতো কি বলবেন?